সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় টেন্স। দর্শক, আপনারা জানেন যে ইংরেজিতে টেন্সকে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ এটা ইংরেজি ভাষার আত্মা বলা হয়। কারণ কি, আমরা জানি যে এই টেন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজি ভাষাকে সঠিকভাবে বলতে পারবো না, লিখতে পারবো না, এমনকি এই ভাষাকে আমরা কোনো ক্রমেই বুঝতে পারবো না। তাহলে টেন্সটা কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই টেন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ভয়েস পারবো না, ন্যারেশন পারবো না, এবং আরো অনেক টপিক আছে যেগুলো টেন্সের সাথে ইনসেপারেবলি রিলেটেড, অর্থাৎ ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং টেন্সের আলোচনাটা খুবই জরুরি এবং আমাদের সবারই কিন্তু টেন্স ভালোভাবে জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। কোনো কাজ সংগঠিত সময়কে কিন্তু আমরা জানি যে টেন্স বলে। এবং আমরা জানি যে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার, এবং পাস্ট টেন্স 4 প্রকার। এভাবে করে আমরা জানি যে টোটাল 12 প্রকারের টেন্স আছে। দর্শক, আমরা সবগুলো টেন্স একদিনে একটা লেকচার আলোচনা সম্ভব নয়, এজন্য আমরা এই টেন্সের লেকচারগুলোকে 4টা ভাগে ভাগ করেছি। প্রথম দিন অর্থাৎ টেন্সের পার্ট 1-এ আমরা আলোচনা করব সবগুলো ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তো আমরা আসুন আমাদের আলোচনায় চলে যাই। ওকে বন্ধুরা, আমরা টেন্সের একেবারে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কিছু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সম্পর্কে জানবো। যেমন আমরা জানি যে V1, V2, V3, আমরা কিন্তু এই ব্যবহারগুলো প্রায় সেন্টেন্সে খেয়াল করি, কিন্তু আমরা যদি এগুলো না জানি এগুলো আসলে কি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রবলেম ফেস করতে পারি। এই জন্য আমরা যেমন প্রথমত আমরা V1 কে জানবো। আমরা জানি যে একটা ভার্বের 3টা ফর্ম থাকে: ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমত V1 খেয়াল করি। V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ইট, এটি একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর আমরা দেখব V2 এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেমন ইটের পাস্ট ফর্ম অ্যাট। এরপরে V3, তাহলে V3 বলতে বোঝায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইটেন। তাহলে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম এবং V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইট, অ্যাট, ইটেন। এভাবে আমরা ডু, ডিড, ডান, এভাবে বিভিন্ন রকম ভার্ব আমরা পাই। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল আলোচনায় যাব। দেখুন এখানে কয়েকটা বিষয় আছে, বাম সাইডে খেয়াল করুন: ডেফিনেশন, স্ট্রাকচার, বাংলায় চিনিবার উপায় এবং এক্সাম্পলস। আমরা জানি ডেফিনেশন, এটির অর্থ হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে কি, এটা সংজ্ঞা কি, ডেফিনেশন কি, এটাই আমরা জানবো। দেখুন, বর্তমানকালে কোনো কাজ ঘটে এমন বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, অর্থাৎ বর্তমানে সাধারণত কোনো কাজ ঘটে এমন যদি বোঝায় তাহলে সেটিকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার মানে আমরা জানি যে গঠন, অর্থাৎ এটার গঠনটা কি হবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের: সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। তো আমরা জানি যে ভার্ব 1 বা V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন অর্থ বাকি অংশ। অনেক সময় এখানে অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। এরপর আমরা দেখব বাংলায় চিনিবার উপায়, অর্থাৎ এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা বাংলায় কিভাবে চিনব। বাংলায় চেনার ক্ষেত্রে আমরা জানি যে কোনো টেন্স যদি আমরা চিনতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভার্বের দিকে তাকানো লাগবে, কারণ ভার্বই কিন্তু নির্ধারণ করে যে এটি আসলে কোন টেন্স। যেমন আপনি কোনো ছেলে যদি কোনো মেয়েকে দেখতে যায় বিয়ের জন্য, অথবা কোনো মেয়ে যদি ছেলের জন্য পাত্রী দেখতে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই প্রথমে চেহারার দিকে তাকায়। তাহলে আমরা টেন্স যদি চিনতে চাই, টেন্স চেনার জন্য অবশ্যই আমরা কিন্তু ভার্বের দিকে তাকাবো। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বাংলায় চিনিবার উপায়: ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়ার শেষে এ, অ, ও, অন্তস্থ ই ইত্যাদি যুক্ত থাকে। এগুলো যুক্ত থাকলে বুঝতে হবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল খেয়াল করব। যেমন নাম্বার 1, আই ইট রাইস,
নাম্বার 2 দে ক্যাচ ফিশ, নাম্বার 3 দে গো টু স্কুল। এগুলো সব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এখন আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, আমরা কোথায় কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। নাম্বার 1 বর্তমান সময়ের কোনো কাজ, অবস্থা, ঘটনা, তথ্য প্রকাশ করতে অথবা প্রেজেন্ট অ্যাকশন প্রকাশ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আই লাইক দ্য বুক, শি প্লেজ ক্রিকেট, এগুলো বর্তমান সময়ের কোনো কাজ বোঝাচ্ছে বা অ্যাকশন বোঝাচ্ছে। এরপরে অভ্যাস বোঝাতে অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। যেমন এক্সাম্পলে 1 আই অলওয়েজ সেলিব্রেট মাই বার্থডে উইথ এ ফ্যামিলি পার্টি, আমি সবসময় আমার জন্মদিনের অনুষ্ঠান একটা পারিবারিক পার্টির মাধ্যমে উদযাপন করি। এটি একটা অভ্যাস, অর্থাৎ সে এই কাজটা সর্বদাই করে, এটা একটা অভ্যাস। নাম্বার 2 হি কামস হিয়ার এভরিডে, সে প্রত্যেক দিন এখানে আসে, এটি কিন্তু একটা অভ্যাস বা হ্যাবিচুয়াল অ্যাকশন বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। নাম্বার 3 চিরন্তন সত্য বোঝাতে বা ইউনিভার্সাল ট্রুথ, এটিও কিন্তু অর্থাৎ চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলে সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে আমরা দুইটা এক্সাম্পল খেয়াল করি। এক্সাম্পল নাম্বার 1 দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এক্সাম্পল নাম্বার 2 দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। যেমন এক নম্বরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থ হল সূর্য পশ্চিম দিকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি তো চিরন্তন সত্য। যেমন 2 নম্বরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে করে, এটাও চিরন্তন সত্য। সুতরাং এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখি যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অলওয়েজ, অফেন, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি, জেনারেলি, সামটাইমস, ইউজুয়ালি, এভরিডে, ওয়ান্স এ উইক, হোয়েন এভার। এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা বুঝবো যে এই টেন্সটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো মনে রাখবো যে অলওয়েজ, অফেন, ফ্রিকুয়েন্টলি, রেয়ারলি, জেনারেলি, সামটাইমস, ইউজুয়ালি, এভরিডে, ওয়ান্স এ উইক, হোয়েন এভার, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এক্সাম্পল খেয়াল করি। শাহিন, এক্সাম্পল নাম্বার 1 শাহিন ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। এখানে কিন্তু কি ওয়ার্ড ইউজুয়ালি, যেহেতু ইউজুয়ালি আছে অ্যাডভার্ব থাকার কারণে আমরা বুঝতেই পারছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর এক্সাম্পল নাম্বার 2 উই অফেন ফল এ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, আমরা অনেক সময় পরিস্থিতির শিকার হই। তো এখানে অফেন এটি থাকার কারণে আমরা কিন্তু এক্সাম্পল নাম্বার 2 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি। নাম্বার 5 উদ্ধৃতি বা কোটেশন, এরকম বোঝাতে, উদ্ধৃতি বা কোটেশন বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন এক্সাম্পল 1 শেক্সপিয়ার সেজ দ্যাট লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, জীবন হচ্ছে বোকার দ্বারা বর্ণিত একটি গল্প। এটি কিন্তু একটা উদ্ধৃতি, উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক থেকে নেওয়া হয়েছে। এখানে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার সেজ বলা হচ্ছে, যদি উইলিয়াম শেক্সপিয়ার এই কথাটা অনেক আগে লিখেছিলেন বা বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু এখানে সেইড দেইনি, আমরা কি দিয়েছি সেজ। অর্থাৎ কোটেশন প্রকাশ করতে আমরা ফাইনাইট ভার্বের ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এক্সাম্পল নাম্বার 2 কিডস সেজ, কিডস বলেন, আমরা কিন্তু এখানে সেইড বলি নাই, কিডস সেজ বলেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সত্যই সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। এটি জন কিডস তার ওড অন এ গ্রিসিয়ান আর্ন এই কবিতার ভিতর বলেছেন। তাহলে এটি কিন্তু একটা কোটেশন, একটা জন কিডসের একটা কবিতার একটা কোটেশন। এখানে কিন্তু আমরা কিডস সেইড না বলে কি ব্যবহার করেছি, সেজ বলছি। তাহলে কোটেশন প্রকাশ করতে আমরা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এরপরে 6 নম্বরে বলা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কি প্রকাশ করে, আদেশ, উপদেশ, অনুরোধ
নিষেধ ইত্যাদি। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। যেমন এখানে এক্সাম্পল খেয়াল করো, সেন্টেন্স নাম্বার 1, পোস্ট দ্য লেটার, এটা কিন্তু একটা আদেশ প্রকাশ করছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আলোচনায় আমরা আসবো। দেখুন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে কি ডেফিনেশন বা সংজ্ঞা, আমরা সংজ্ঞাটা জেনে নেই। অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে অতীতে কোনো কাজ হয়েছিল এরকম বোঝালে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এর স্ট্রাকচার দেখব বা গঠন দেখব। সাবজেক্ট প্লাস ভার্ব টু, সংক্ষেপে V2, এটাকে বলা হয় ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। বাংলায় চিনিবার উপায়, ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে, বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে এগুলো যদি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এখন কিছু এক্সাম্পল খেয়াল করব। এক্সাম্পল নাম্বার 1, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে কিন্তু আমরা V2 ব্যবহার করেছি, খেয়াল করবেন, ইট না ব্যবহার করে এট ব্যবহার করেছি। এক্সাম্পল নাম্বার 2, দে কট ফিশ, আমরা এখানে কিন্তু ক্যাচ না লিখে ক্যাচের পাস্ট ফর্ম বা V2 কট লিখেছি, তারা মাছ ধরেছিল। এক্সাম্পল নাম্বার 3, দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল। আমরা কিন্তু এখানে গোয়ের পরিবর্তে ওয়েন্ট লিখেছি, অর্থাৎ V1 না ব্যবহার করে V2 ব্যবহার করেছি। তাহলে এগুলো সব কি পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে V2 বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এখন দেখব কোন কোন ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। ওকে, 1 নম্বরে অতীত ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে, অর্থাৎ টু ডিসক্রাইব পাস্ট ইভেন্টস, অতীত ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আই লাইকড দ্য বুক, 1 নম্বর এক্সাম্পল, আমি বইটা পছন্দ করেছিলাম, এটি একটি অতীত বর্ণনা, এই জন্য আমরা কিন্তু লাইকড ব্যবহার করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর এক্সাম্পল নাম্বার 2, শি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল, এটিও একটি অতীত ঘটনা বোঝাচ্ছে, সুতরাং এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপরে 2 নম্বরে বলা আছে অতীত অভ্যাসের বর্ণনার ক্ষেত্রে, অথবা টু ডিসক্রাইব পাস্ট হ্যাবিট, অতীত কোন অভ্যাস বর্ণনার ক্ষেত্রে, অভ্যাসের ক্ষেত্রে, অতীতকালীন কোন অভ্যাস, এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আমরা এক্সাম্পল দেখি। 1 নম্বরে এক্সাম্পল নাম্বার 1, শি উড অফেন গো অল ডে উইদাউট ইটিং, সে সারাটা দিন, শি উড অফেন গো অল ডে উইদাউট ইটিং, সে সারাটা দিন কাটাতো প্রায় না খেয়ে প্রায় সারাটা দিন কাটাতো। তো এখানে অতীত অভ্যাস যদি প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করব, উড অথবা ইউজ টু, এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন এখানে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর আগে কিন্তু উড আছে। যেমন এক্সাম্পল নাম্বার 2, এটি অতীত অভ্যাস প্রকাশ করছে যে হি উড ওয়েট ফর হার আউটসাইড দ্য অফিস এভরিডে, প্রত্যেক দিন সে অফিসের বাইরে তার জন্য অপেক্ষা করত, এটা কিন্তু একটা অভ্যাস, ফাস্ট হ্যাবিট প্রকাশ করছে, এই জন্য আমরা উড ব্যবহার করেছি এবং উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়েট ব্যবহার করেছি। 3 নম্বরে বলা আছে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এগো ইত্যাদি থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এগো এগুলো কিন্তু অতীত নির্দেশক শব্দ, পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড, এরকম শব্দগুলো থাকলে, এরকম ওয়ার্ডগুলো থাকলে, এরকম ফ্রেজগুলো থাকলে আমরা অবশ্যই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আসুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, ইউ কেম হিয়ার ইয়েস্টারডে, দেখুন এখানে কিন্তু ইয়েস্টারডে হচ্ছে এখানে কি ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ নোটিসেবল ওয়ার্ড হচ্ছে এখানে ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে পাস্ট ইভেন্ট প্রকাশ করছে, সুতরাং অবশ্যই এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, অর্থাৎ কামের পরিবর্তে কেম ব্যবহার করেছি। 2 নম্বরে শি হেল্পড মি লাস্ট ইয়ার, দেখুন লাস্ট ইয়ার অর্থাৎ এ কিন্তু অতীত সময় প্রকাশ করছে, এই অতীত সময় প্রকাশ করার কারণে আমরা কিন্তু এখানে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি, অর্থাৎ শি হেল্পড মি, হেল্প না লিখে আমরা কিন্তু হেল্পড লিখেছি, সাহায্য করেছিল লিখেছি। এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের আলোচনায় দেখব। প্রথমে ডেফিনেশন বা সংজ্ঞা। ওকে, সাধারণত ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে
তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ সাধারণত করা বোঝাবে, এরকম হলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচার বা গঠন দেখি। স্ট্রাকচার বা গঠন যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। বাংলায় চিনিবার উপায় দেখি। ক্রিয়ার শেষে ব, বে বা বেন, ব, বে বা বেন যুক্ত থাকে, এগুলো থাকলে এটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা এক্সাম্পল বা কিছু উদাহরণ খেয়াল করব। নাম্বার 1, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। শ্যালের পরে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি। এক্সাম্পল নাম্বার 2, দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে। এখানে আমরা উইলের পরে ক্যাচ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। 3, দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। এগুলো সব কিন্তু অতীত ভবিষ্যতের কোনো কাজ প্রকাশ করছে, এবং এখানে উইলের পরে গো অর্থাৎ V1 ব্যবহার করেছি। সুতরাং এগুলো সব ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এখন লেটস রিভিউ, অর্থাৎ আমরা যে আলোচনা এতক্ষণ করলাম এগুলো আমরা কতটুকু বুঝতে পেরেছি, অথবা নিজেদেরকে একটু যাচাই করব। এখানে সেলফ জাস্টিস করব আমরা আসলে কতটুকু বুঝতে পারলাম। আসুন আমরা আমাদের আলোচনার প্রেক্ষিতে একটু নিজেদেরকে ঝালাই করে নেই। আমরা এখানে কিন্তু 3টা বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথমত আমি ভাত খাই, দ্বিতীয়ত আমি ভাত খেয়েছিলাম, তৃতীয়ত আমি ভাত খাইব। এবং এখানে কিন্তু দেখুন সার্কেল করা একটা এরিয়া আছে, ভার্বকে গোল চিহ্নিত যে বৃত্তের ভিতর দেখা যাচ্ছে, খাই, খেয়েছিলাম, খাইব। এখানে কিন্তু এই বাংলা ক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে ই থাকে কোন টেন্সে, ক্রিয়ার শেষে ই থাকে কোন টেন্সে, এটা আমরা জানি কিনা। তো আমরা জানি যে ই থাকে সাধারণত ফিউচার, যেমন প্রথম সেন্টেন্স আমি ভাত খাই, এখানে কিন্তু খাই শেষে কিন্তু ই আছে। আমরা জানি যে ই থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সুতরাং এটি কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটিকে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে কি হবে? আই ইট রাইস, অর্থাৎ আই সাবজেক্ট, ইট V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস রাইস হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। এখন আমি ভাত খেয়েছিলাম, দ্বিতীয় সেন্টেন্সে খেয়েছিলাম লে লাম, এগুলো থাকে কোন টেন্সে? বাংলা ক্রিয়া শেষে লে লাম থাকে কোন টেন্সে? নিশ্চয়ই আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটি কিন্তু একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এটা ট্রান্সলেশন কি হয় খেয়াল করি। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ সাবজেক্ট আই, এট V2 বা ভার্বের পাস্ট ফর্ম, এবং রাইস একটি অবজেক্ট বা এক্সটেনশন। তৃতীয় সেন্টেন্সে আমি ভাত খাইব, তো এখানে বাংলা ক্রিয়া শেষে ব থাকে কোন টেন্সে? আমরা জানি বাংলা ক্রিয়ার শেষে ব থাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে। সুতরাং এটি কিন্তু একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটি একটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটার ট্রান্সলেশনটা খেয়াল করি। আই শ্যাল ইট রাইস, আই সাবজেক্ট, শ্যাল একটি অক্সিলারি ভার্ব, এরপরে ইট এটি V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে রাইস হচ্ছে একটি অবজেক্ট বা এক্সটেনশন। সুতরাং আমরা এই টেন্সগুলো কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের আজকে আলোচনা বুঝতে পেরেছেন, এবং সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।